পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, সিরিয়া ভূখণ্ডে ছেড়ে যাবে না ইসরায়েল, জাতিসংঘের নিন্দা। পরে জানাবো আফগানিস্তান ও সিরিয়ার নেতৃত্বে রাশিয়ার স্বীকৃতি। এদিকে হাসপাতালের রোগীদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি স্নাইপাররা, পরিচালকের তথ্য। পরে জানাবো ইরান স্থানীয়ভাবে বোয়িং ও এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করছে। এবং সর্বশেষ জানাবো পশ্চিমা গণমাধ্যমে ইরান ভীতি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইসরায়েলের নানা কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে না, অধিকৃত গোলান মালভূমির তথাকথিত বাফার জোনে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উল্লেখ, এই জোনটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরই আক্রমণ চালিয়ে দখল করে নেয় ইসরায়েল। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত মাউন্ট হেরমনের শীর্ষে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনারা এখানেই থাকবে যতদিন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা না পাওয়া যায় যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। 53 বছর আগে তিনি সৈনিক হিসাবে এই পাহাড়ে ছিলেন বলেও উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তবে বর্তমান পরিস্থিতি এই এলাকার কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটস এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা এখানে যতদিন প্রয়োজন থাকব, এই এলাকা দখলে রাখার মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করছি। একই সঙ্গে কাটস উল্লেখ করেন যে মাউন্ট হেরমনের শীর্ষক স্থান থেকে লেবাননে হিজবুল্লাহর অবস্থান এবং সিরিয়ার দিকে দামেস্কের অবস্থান স্পষ্ট দেখা যায়। ইসরায়েলি সেনারা গত 8 ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নেওয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সহযোগিতায় গোলান মালভূমির বাফার জোন দখল করে। এই বাফার জোনটি 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তান ও সিরিয়ার নেতৃত্বে রাশিয়ার স্বীকৃতি। সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাশ করেছে রাশিয়া। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় আইনটি পাশ করে। এর ফলে আফগানিস্তানের তালেবান ও সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলে গেল মস্কোর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির আইন অনুযায়ী কোনো সন্ত্রাসী সশস্ত্র সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করলে আদালতের আদেশে তাদের রাশিয়ায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হবে। উল্লেখ, আফগানিস্তানের তালেবান সরকার এখনও কোনো দেশের স্বীকৃতি পায়নি। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার বৈশ্বিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে ক্ষমতা নেওয়ার পর রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বক্তব্যে বলেছেন, তালেবান এখন সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী। এর আগে রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচেনিয়ার নেতা রমজান কাদ্রিভ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। এই গোষ্ঠী চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছেন। তালেবান 2003 সালের ফেব্রুয়ারিতে এবং সিরিয়ার HTS 2020 সালে রাশিয়ার নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হয়েছিল। নতুন এই আইন পাশের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণ করছে বলে মনে করছে বিশ্লেষকরা। হাসপাতালের রোগীদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি স্নাইপাররা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর স্নাইপাররা তার হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ICU এর স্টাফদের উপর গুলি চালিয়েছে। তিনি জানান, ইহুদিবাদী স্নাইপাররা গত সোমবার প্রথমবারের মতো ICU স্টাফদের উপর গুলি চালায়। হাসপাতালের সমস্ত জানালায় গুলি লেগেছে বলেও জানান তিনি। ডাক্তার হুসাম জানান, হাসপাতালের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই হাসপাতাল সবার জন্য কবরস্থানে পরিণত হবে। ইসরায়েলি স্নাইপারদের গুলির সময় হাসপাতালের ওয়ার্ডগুলোতে থাকা সবাই ঝুঁকির মুখে ছিল এবং রোগী ও স্টাফদের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময় ইসরায়েলের কোয়াডকপ্টার থেকেও হাসপাতালের উপর গুলি চালানো হয়। তিনি জানান, হাসপাতাল ভবন এবং এর আশপাশ কিংবা এর ভেতরে যারাই চলাচল করছে তাদের উপরই গুলি চালানো হয়েছে। হাসপাতালটির সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভূমিকা নেওয়ার আহ্বান জানান পরিচালক হোসাম সাফিয়া। ইরান স্থানীয়ভাবে বোয়িং ও
এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেন ফুরফারজানে বলেছেন তার দেশ এয়ারবাস জেটের ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে। গতকাল তিনি বলেন ইরান এই দুটি বিমানের মডেলের ইঞ্জিনের যন্ত্রাংশগুলো স্থানীয়করণের জন্য 9 বছরের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তিনি বলেন ইরানের প্রকৌশল কোম্পানি মাপনা জেট ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতার কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচি মূলত ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে বিদেশি নিষেধাজ্ঞার প্রভাব কমানোর প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন এই কর্মসূচির ভিত্তিতে এবং মাপনার সহযোগিতার মাধ্যমে বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এবং স্থানীয়করণ প্রক্রিয়াটি দেশের ভেতরে চালু করা হয়েছিল। ফলস্বরূপ ইরান বিমান শিল্পের গুরুত্বপূর্ণ অংশ তৈরির প্রযুক্তি অর্জন করেছে। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করার পর 2018 সালে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা তার কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তারা বলেছেন এই সমস্ত নিষেধাজ্ঞা ইরানকে তার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত খাতে বৈচিত্র্য ও উন্নয়ন অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারই অংশ হতে পারে বোয়িং এবং এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির এই প্রচেষ্টা। পশ্চিমা গণমাধ্যমে ইরান ভীতি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইসরায়েলের নানা কৌশল। পশ্চিমা মিডিয়া নেটওয়ার্কগুলো যার মাধ্যমে অনেকগুলো ইসরায়েল বা তার সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, তারা ইরান বিষয়ে জনমত গঠনের জন্য নির্দিষ্ট ভাষা ও ধারণা ব্যবহার করছে। ইরান সম্পর্কে মিডিয়া, বক্তৃতা ও জনপ্রিয় রাজনৈতিক সাহিত্য, বিশেষ করে পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমের সাথে যুক্ত কিছু আঞ্চলিক মিডিয়া ইসরায়েলের নীতি ধারা ব্যাপকভাবে প্রভাবিত। ওই নীতি ইসরায়েল এবং তার সাথে সংশ্লিষ্ট বিশাল ওই পশ্চিমা মিডিয়া নেটওয়ার্ক আমেরিকার সমর্থনে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাততুষ্ট ভাষা কাঠামো ব্যবহার করে ইরান সম্পর্কিত তথ্যগুলোকে বিকৃতি করা হয়। আর এসবের লক্ষ্য হচ্ছে ইরান বিরোধী জনমত তৈরি করে বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি করা। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৈরী নীতি তৈরির অন্যতম প্রধান অভিনেতা হিসেবে জনমত গঠনের জন্য গণমাধ্যমকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে। এই পদ্ধতি 3টি প্রধান লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্লেষণ করা যেতে পারে। নিজের দখলদারিত্ব ও বেআইনি কর্মকাণ্ড থেকে মনোযোগ সরানো। ইহুদিবাদী ঔপনিবেশিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হিসাবে তেল আবিবের শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ঐক্যমত তৈরির চেষ্টা করছে। ওই অঞ্চলে নিজের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে।